বাড়ি গিয়া রমেশ খবর পাইল তাহার বিবাহের পাত্রী ও দিন স্থির হইয়াছে। তাহার পিতা ব্রজমোহনের বাল্যবন্ধু ঈশান যখন ওকালতি করতেন তখন ব্রজমোহনের অবস্থা ভালো ছিল না। ঈশানের সহায়তায় তিনি উন্নতি লাভ করিয়াছেন। সেই ঈশান যখন অকালে মারা পড়িলেন তখন দেখা গেল তার সঞ্চয় কিছুই নাই, দেনা আছে। বিধবা স্ত্রী একটি শিশুকন্যাকে লইয়া দারিদ্র্যের মধ্যে ডুবিয়া পড়িলেন। সেই কন্যাটি আজ বিবাহযোগ্যা হইয়াছে। ব্রজমোহন তাহারই সঙ্গে রমেশের বিবাহ স্থির করিয়াছেন। রমেশের হিতৈষীরা কেহ কেহ আপত্তি করিয়া বলিয়াছিল যে শুনিয়াছি মেয়েটি দেখিতে তেমন ভালো নয়। ব্রজমোহন কহিলেন, ও সকল কথা আমি ভালো বুঝি না। মানুষ তো ফুল কিংবা প্রজাপতি মাত্র নয় যে ভালো দেখার বিচারটাই সর্বাগ্রে তুলিতে হইবে। মেয়েটির মা যেমন সতীসাধ্যী, মেয়েটিও যদি তেমনই হয় তবে রমেশ যেন তাহাই ভাগ্য বলিয়া জ্ঞান করে। শুভ বিবাহের জনশ্রুতিতে রমেশের মুখ শুকাইয়া গেল। সে উদাসের মতো ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। নিষ্কৃতি লাভের নানা প্রকার উপায় চিন্তা করিয়া কোনোটাই তাহার সম্ভবপর বোধ হইল না। শেষকালে বহু কষ্টে সংকোচ দূর করিয়া পিতাকে গিয়া কহিল, বাবা, এ বিবাহ আমার পক্ষে অসাধ্য। আমি অন্য স্থানে পণে আবদ্ধ হইয়াছি। ব্রজমোহন, বলো কি, একেবারে পানপত্র হইয়া গেলে? রমেশ, না, ঠিক পানপত্র নয়। তবে ব্রজমোহন, কন্যা পক্ষের সঙ্গে কথাবার্তা সব ঠিক হইয়া গেছে? রমেশ কহিল, না, কথাবার্তা যাহাকে বলে তাহা হয় নাই। ব্রজমোহন কহিল, হয় নাই তো তবে এতদিন যখন চুপ করিয়া আছো তখন আর কটা দিন চুপ করিয়া গেলেই হইবে। রমেশ একটু নীরবে থাকিয়া কহিল, আর কোন কন্যাকে আমার পত্নীরূপে গ্রহণ করা অন্যায় হইবে। ব্রজমোহন কহিলেন, না করা তোমার পক্ষে আরো বেশি অন্যায় হইতে পারে। রমেশ আর কিছু বলিতে পারিল না। সে ভাবিতে লাগিল, ইতিমধ্যে দৈবক্রমে সমস্ত ফাঁসিয়া যাইতে পারে। রমেশের বিবাহের যেদিন স্থির হইয়াছিল তাহার পরে 1 বৎসর অকাল ছিল। সে ভাবিয়াছিল কোনো ক্রমে সেই দিনটা পার হইয়া তাহার 1 বৎসর মেয়াদ বাড়িয়া যাইবে। কন্যার বাড়ি নদীপথ দিয়া যাইতে হইবে, নিতান্ত কাছে নহে। ছোট বড় 2-3টে নদী উত্তীর্ণ হইতে 3-4 দিন লাগিবার কথা। ব্রজমোহন দৈবের জন্য যথেষ্ট পথ ছাড়িয়া দিয়া 1 সপ্তাহ পূর্বে শুভদিনে যাত্রা করিলেন। বরাবর বাতাস অনুকূল ছিল। শিমুল ঘাটায় পৌঁছিতে পুরা 3 দিনও লাগিল না। বিবাহের এখনো 4 দিন দেরি আছে। ব্রজমোহন বাবুর 2-4 দিন আগে আসিবারই ইচ্ছা ছিল। শিমুল ঘাটায় তাহার বেহান দিন অবস্থায় থাকেন। ব্রজমোহন বাবুর অনেক দিনের ইচ্ছা ছিল ইহার বাসস্থান তাহাদের স্বগ্রামে উঠাইয়া লইয়া ইহাকে সুখে স্বচ্ছন্দে রাখেন ও বন্ধুঋণ শোধ করেন। কোনো আত্মীয়তার সম্পর্ক না থাকাতে হঠাৎ সে প্রস্তাব করা সঙ্গত মনে করেন নাই। এবারে বিবাহ উপলক্ষে তাহার বেহানকে তিনি বাস উঠাইয়া লইতে রাজি করিয়াছেন। সংসারে বেহানের একটিমাত্র কন্যা, তাহার কাছে থাকিয়া মাতৃহীন জামাতার মাতৃস্থান অধিকার করিয়া থাকিবেন। ইহাতে তিনি আপত্তি করিতে পারিলেন না। তিনি কহিলেন, যে যাহা বলে বলুক, যেখানে আমার মেয়ে জামাই থাকিবে সেখানেই আমার স্থান। বিবাহের কিছুদিন আগে আসিয়া ব্রজমোহন বাবু তাহার বেহানের ঘরকন্যা তুলিয়া লইবার ব্যবস্থা করিতে প্রবৃত্ত হইলেন। বিবাহের পর সকলে মিলিয়া একসঙ্গে যাত্রা করাই তাহার ইচ্ছা। এই জন্য তিনি বাড়ি হইতে আত্মীয় স্ত্রীলোক কয়েকজনকে সঙ্গেই আনিয়াছিলেন। বিবাহকালে রমেশ ঠিকমতো মন্ত্র আবৃত্তি করিল না। শুভদৃষ্টির সময় চোখ বুজিয়া রহিল। বাসর ঘরের হাস্যোৎপাত নীরবে নতমুখে সহ্য করিল। রাত্রে শয্যা প্রান্তে পাশ ফিরিয়া রহিল। প্রত্যুষে বিছানা হইতে উঠিয়া বাহিরে চলিয়া গেল।
বিবাহ সম্পন্ন হইলে মেয়েরা এক নৌকায়, বৃদ্ধেরা এক নৌকায়, বর ও বয়স্কগণ আর এক নৌকায় যাত্রা করিল। অন্য এক নৌকায় রোশন চৌকির দল যখন তখন যে সে রাগিনী যেমন তেমন করিয়া আলাপ করিতে লাগিল। সমস্ত দিন অসহ্য গরম, আকাশে মেঘ নাই, অথচ একটা বিবর্ণ আচ্ছাদনে চারিদিক ঢাকা পড়িয়াছে। তীরের তরু শ্রেণী পাংশু বর্ণ, গাছের পাতা নড়িতেছে না, দাড়ি মাঝিরা গলদ ঘর্ম। সন্ধ্যার অন্ধকার জমিবার পূর্বেই মাল্লারা কহিল, কর্তা, নৌকা এইবার ঘাটে বাঁধি, সম্মুখে অনেক দূর, আর নৌকা রাখিবার জায়গা নাই। ব্রজমোহন বাবু পথে বিলম্ব করিতে চান না। তিনি কহিলেন, এখানে বাঁধিলে চলিবে না, আজ প্রথম রাত্রে জ্যোৎস্না আছে, আজ বালুঘাটায় পৌঁছাইয়া নৌকা বাঁধিব, তোরা বকশিস পাইবি। নৌকা গ্রাম ছাড়াইয়া চলিয়া গেল। একদিকে চর ধুধু করিতেছে, আর একদিকে ভাঙা উচ্চ পাড়। কুহেলিকার মধ্যে চাঁদ উঠিল, কিন্তু তাহাকে মাতালের চক্ষুর মতো অত্যন্ত ঘোলা দেখাইতে লাগিল। এমন সময় আকাশে মেঘ নাই, কিছু নাই, অথচ কোথা হইতে একটা গর্জন ধ্বনি শোনা গেল। পশ্চাতে দিগন্তের দিকে চাহিয়া দেখা গেল একটা প্রকাণ্ড অদৃশ্য সমার্জনী ভাঙা ডালপালা, খড়কুটা, ধুলাবালি আকাশে উড়াইয়া প্রচণ্ড বেগে ছুটিয়া আসিতেছে। রাখ রাখ, সামাল সামাল, হায় হায় করিতে করিতে মুহূর্তকাল পরে কি হইল কেহই বলিতে পারিল না। একটা ঘূর্ণা হাওয়া একটি সংকীর্ণ পথ মাত্র আশ্রয় করিয়া প্রবল বেগে সমস্ত উন্মোলিত বিপর্যস্ত করিয়া দিয়া নৌকা কয়টাকে কোথায় কি করিল তাহার কোনো উদ্দেশ্য পাওয়া গেল না। পড়লাম নৌকাডুবির দ্বিতীয় অধ্যায়। আগের ভিডিওতে আমি ভুল করে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় বলে ফেলেছি। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন।